যারা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা করেছে তারা কিভাবে বাংলাদেশের মাটিতে ভোট চায়, শেখ হাসিনার থেকেও গুরুতর অন্যায় করেছে জামায়াত ইসলাম, তাদের নিষিদ্ধ করা হোক। তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনীতি আবারও সরব হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে বিতর্ক, সমালোচনা ও সমর্থনের মিশেল নতুন নয়, বরং বলা যায় তার প্রতিটি বক্তব্যই রাজনৈতিক উত্তাপকে বাড়িয়ে দেয়। এবারও তার বক্তব্য ঘিরে নানা ব্যাখ্যা, প্রতিক্রিয়া ও বিশ্লেষণ সৃষ্টি হয়েছে। তিনি তার বক্তব্যে ইতিহাস, মুক্তিযুদ্ধ, দলীয় রাজনীতি, ধর্মীয় মূল্যবোধ, দুর্নীতি, ভবিষ্যৎ নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সবকিছু মিলিয়ে একটি বৃহৎ রাজনৈতিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এই বক্তব্য শুধু বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ছিল না, বরং তা দেশের সার্বিক রাজনৈতিক বাস্তবতা ও জনমতের প্রতিচ্ছবিকেও স্পর্শ করেছে। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল ৭১-এর সময় গণহত্যা, নির্যাতন, ধর্ষণ সহ জাতির বিরুদ্ধে গভীর অপরাধ করেছে, অথচ আজও তারা ভোট চায় এবং নিজেদের রাজনৈতিকভাবে বৈধতা অর্জনের চেষ্টা করে। তিনি দাবি করেন, জনগণ ৭১-ই তাদের চিহ্নিত করেছে। এই বক্তব্যে তারেক রহমান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে এনে রাজনৈতিক সত্তা যাচাইয়ের কথাকে পুনরায় স্মরণ করিয়ে দেন। তার বক্তব্যের মূল কেন্দ্রে ছিল ইতিহাসের দায়, জাতির স্মৃতি এবং রাজনৈতিক শক্তির নৈতিক অবস্থান। বাংলাদেশের রাজনীতিতে ১৯৭১ একটি চিরস্থায়ী ছাপ। তারেক রহমান সেই স্মৃতিকে ব্যবহার করে বর্তমান রাজনৈতিক অবস্থাকে ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি বলেন, জনগণ ইতিমধ্যে তাদের বিচার করেছে, তাই আজকের দিনে এসে আবার নতুন করে বৈধতা চাওয়ার কোনো নৈতিক ভিত্তি নেই। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিছু বক্তব্য তুলে ধরেন। তার মতে, যারা বিভিন্ন ধরনের অবাস্তব প্রতিশ্রুতি দেয়, বিশেষ করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন কাল্পনিক আশ্বাস দেয়, তারা জনগণকে বিভ্রান্ত করছে। তারেক রহমান বলেন, বেহেশতের টিকিট বা অতিপ্রাকৃত প্রতিশ্রুতির রাজনীতি ইসলামের শিক্ষার পরিপন্থী, কারণ কোনো মানুষ সীমাবদ্ধতার বাইরে গিয়ে প্রতিশ্রুতি দিতে পারে না। একজন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হয় যে প্রত্যেক কিছুর মালিক আল্লাহ, সুতরাং মানুষের কর্তৃত্বের সীমা নির্দিষ্ট। তার বক্তব্যে ধর্মীয় নৈতিকতার সঙ্গে রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে দেখার চেষ্টা ছিল। এই অংশটি বিশেষভাবে গ্রামীণ ভোটারদের উদ্দেশ্যে বলা হয়েছে বলে অনেক বিশ্লেষকের মন্তব্য, কারণ ধর্মীয় ভিত্তিক রাজনীতি বাংলাদেশের গ্রামীণ রাজনীতিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। তারেক রহমান তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতাকেও তুলে ধরেছেন। তিনি বলেন, দেশে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, যেগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারে। তার মতে, বিএনপির সামনে কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে এবং এ সময় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি একমাত্র ভরসা। তিনি আহ্বান জানান যে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই বক্তব্যে দলীয় ঐক্যের গুরুত্ব স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, বিগত কয়েক বছরে বিএনপি অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, নেতৃত্বের সংকট, মামলা, গ্রেফতার ও রাজপথের ব্যর্থতা সবই দেখেছে। তারেক রহমানের এই বার্তা মূলত নেতাকর্মীদের মনোবল বাড়ানোর প্রচেষ্টা। তার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্নীতি নিয়ে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়ে। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে তা ধীরে ধীরে কমিয়ে এনেছিল। দুর্নীতির অভিযোগ বিএনপির বিরুদ্ধে বহুবার উঠেছে, বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংস্থাও সে বিষয়ে মন্তব্য করেছে। তবে তারেক রহমান বলেন, বাস্তবতা হল, যারা তাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সমালোচনা করছে সেই দলেই বিএনপি সরকারের সময় ২ জন মন্ত্রী ছিলেন। যদি বিএনপি সরকার দুর্নীতিতে সম্পৃক্ত থাকত, তাহলে তারা সরকারের শেষ দিন পর্যন্ত একসাথে থাকত না। তার বক্তব্যে অতীত রাজনৈতিক সম্পর্ক, জোট সরকার এবং পারস্পরিক সুবিধাবাদী রাজনীতির একটি সংকেত পাওয়া যায়। তিনি দাবি করেন যে বিগত সরকারের তৈরি প্রোপাগ্যান্ডার মাধ্যমেই বিএনপিকে দুর্নীতিবাজ হিসেবে প্রচার করা হয়েছিল, কিন্তু বর্তমান নিরপেক্ষ আদালত সেই অভিযোগকে মিথ্যে প্রমাণ করেছে। যদিও এই বিষয়টি নিয়ে দেশে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন ধরে চলমান এবং এর ভিন্ন রাজনৈতিক ব্যাখ্যাও রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারেক রহমান বিস্তর কথা বলেন। তার দাবি, পূর্ববর্তী একটি সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ভয়াবহভাবে অপব্যবহার করেছিল। তিনি বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে দ্রুত নতুন বাহিনী গঠন করে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটায়, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হয়েছিল। তার বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে দেশকে স্থিতিশীল করতে ও জনগণকে নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে আবারও বিএনপি সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন,
নিরাপত্তা প্রশ্নটি আগামী নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠতে পারে, তাই তারেক রহমান বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। তার বক্তব্যের কেন্দ্রীয় থিম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে আনা, অতীতের ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়া। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হলে যে কোনো ষড়যন্ত্রই ব্যাহত হবে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে তারেক রহমান নির্বাচনী লড়াইকে শুধু রাজনৈতিক প্রতিযোগিতা হিসেবে দেখছেন না, বরং তা বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন। তিনি মনে করেন, গণতান্ত্রিক সরকার গঠন ছাড়া দেশের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উত্তরণ, সামাজিক ঐক্য সবকিছুই অনিশ্চয়তার মুখে পড়তে পারে। অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর 7 দিনের কর্মসূচির উদ্বোধন করেন। ফখরুলের উপস্থিতি এবং সারা দেশের নেতাকর্মীদের অংশগ্রহণ থেকেই বোঝা যায় যে এই কর্মসূচিটি দলটির সামনে বড় ধরনের সাংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিন ধরে আন্দোলনে ব্যর্থতা, গ্রেফতার, মামলা মোকদ্দমা, দমন-পীড়ন সব মিলিয়ে দলটি কর্মীদের মনোবলে ঘাটতি অনুভব করছে। তাই এই ধরনের কর্মসূচি দলীয় কাঠামো সচল রাখতে সহায়ক হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী, যিনি দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত। রিজভী দলের দৈনন্দিন রাজনৈতিক লড়াইয়ের সামনে থাকা অন্যতম নেতা, ফলে তার উপস্থিতি এবং বক্তব্য দলের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। এছাড়া নিপুণ রায়চৌধুরী, আমিনুল হক, ইসমাইল জব্বিল্লা সহ দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন। এটি বিএনপির মধ্যম ও উচ্চমানের নেতৃত্বকে একই প্ল্যাটফর্মে একত্রে নিয়ে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের বক্তব্যকে কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করছেন। প্রথমত, এটি একটি নির্বাচনী কৌশল। ইতিহাস, ধর্ম, দুর্নীতি ও নিরাপত্তা এই 4টি বিষয় দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখে। তারেক রহমান এই 4টি ক্ষেত্রেই নিজের বক্তব্য সাজিয়েছেন। দ্বিতীয়ত, এটি দলীয় শক্তি প্রদর্শন। লন্ডন থেকে দীর্ঘদিন ভার্চুয়ালি নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তারেক রহমান দলের উপর নিজের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে নিজের নেতৃত্বের অবস্থানকে আরও দৃঢ় করার চেষ্টা করেছেন। তৃতীয়ত, এটি নতুন রাজনৈতিক বাস্তবতার অভিমুখ নির্দেশ করে। বিগত 1 দশকে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তিত হয়েছে। আন্দোলন দুর্বল হয়েছে, দলগুলো পারস্পরিক দূরত্বে চলে গেছে, তৃণমূল পর্যায়ে যোগাযোগ কমে গেছে। এর মাঝে তারেক রহমানের এই বক্তব্য দলটির পুনর্গঠনের নতুন উদ্যোগের ইঙ্গিত দেয়। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জাতীয় রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ ব্যবহারের বিষয়টি তিনি সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করেন। যারা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করছেন বলে তিনি মন্তব্য করেন, সেটা দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। ধর্মীয় ভিত্তিক দলগুলোর রাজনৈতিক উত্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ধর্মীয় প্রচারণা এসবের পটভূমিতে তার এই বিশ্লেষণকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন। তবে বিরোধী রাজনৈতিক শক্তি বা প্রগতিশীল মহলের কিছু বিশ্লেষকের মতে তারেক রহমানের বক্তব্যে অতীতের ইতিহাস ব্যবহার করার প্রবণতা থাকলেও বর্তমান বাস্তবতা নিয়ে বিস্তৃত ব্যাখ্যার অভাব রয়েছে। তাদের মতে দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এসব বিষয়ে তারেক রহমান ব্যাপকভাবে কথা বলেননি। তবে বিএনপি নেতারা মনে করেন এই বক্তব্য একটি বৃহৎ ধারণা তৈরির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বিস্তৃত কর্মপরিকল্পনা পরে আসবে। এই বক্তব্যের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল দলীয় মনোবল। অনেকদিন ধরেই বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে প্রায় কোণঠাসা অবস্থায় আছেন। বহু গ্রেফতার, মামলা মোকদ্দমা ও দমন-পীড়নের কারণে কর্মীরা নিরুৎসাহিত হচ্ছিলেন। তারেক রহমানের এই বক্তব্য অনেক নেতাকর্মীর মধ্যে রাজনৈতিক সক্রিয়তা বাড়াতে পারে। মানুষ বুঝতে পারে যে দলটি আবারও একবদ্ধ হচ্ছে এবং সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। সামগ্রিকভাবে দেখা যায় তারেক রহমানের এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ইতিহাসের পুনরালোচনা, ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক ব্যাখ্যা, দুর্নীতির দায়-দায়িত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। তাই এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পটভূমি কোন পথে যাবে তারও একটি ইঙ্গিত বহন করে।